কারণ হয়রানিমূলক মামলার মানেই তো হচ্ছে যে কাউকে হয়রানি করার জন্য মামলার আশ্রয় নেওয়া। মানে ওটা আসলে মামলাই না, কেবল হয়রানি। তো আপনি হয়রানি কেন করবেন? আপনি কাউকে হয়রানি করতে পারেন না, নিজের দলের লোককেও পারেন না, আওয়ামী লীগকেও পারেন না, জামাতকেও পারেন না, এনসিপিকেও পারেন না। কাউকে আপনি হয়রানি করবেন কেন? হয়রানি করাটা তো কোনো ভালো কথা না। আর যিনি অন্যায় করেছেন তার বিরুদ্ধে মামলা হবে। সেই মামলা যেই অন্যায় করুক তার বিরুদ্ধে মামলা হবে, এবং সেই মামলার সর্বোচ্চ সাজাই হওয়া উচিত, যথাযথ সাজাটাই হওয়া উচিত আমি মনে করি। সেটা হবে। তো মামলা যদি লিগ্যাল হয়, মামলা যদি ভ্যালিড হয়, যদি কেউ অপরাধ করে থাকে তার মামলা যদি আপনি তুলে নিতে চান, এটা কিন্তু একজন ঘুষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি ভালো কাজ চাচ্ছেন না। আর হয়রানিমূলক মামলা যদি আপনি উড্র করতে চান, সেটা তো ভালো কাজ। সমস্যাটা কি? তো এইটুকু আমার মোটামুটি একটা মূল্যায়ন। কিন্তু সমস্যা যেটা হলো, এর কিছুক্ষণ পরেই আমরা একটা বিবৃতি পেলাম। সেই বিবৃতিটা দিয়েছেন বিএনপির অফিস থেকে। বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু, উনি সিগনেচার করে সন্ধ্যায় একটা বিবৃতি পাঠিয়েছেন বিভিন্ন মিডিয়াতে। এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণমাধ্যমে নাকি ওনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমি কিন্তু এই ধরনের আশঙ্কা করেছিলাম যে উনি এটা বলবেন, কিন্তু বলবেন কীভাবে এটা আমি বুঝতে পারলাম না। কারণ আমি তো এই বক্তব্যটা শুনেছি, গণমাধ্যম যারা লিখেছে, আমি একাধিক পত্রিকার বক্তব্যটা দেখেছি, ওনার বক্তব্যটা সবাই দেখেছি এবং সবাই মিলিয়ে নিয়েছে কিনা আমি জানি না। অনেক জায়গায় ভিডিওটাও আছে। এবং আজকে যখন ওনার এই বক্তব্যটা পেলাম, আমি ওটা আবার মিলিয়ে নিলাম এবং আমি ধারণা করেছিলাম এরকম কিছু একটা হবে। কারণ আমাদের পলিটিক্যাল লিডারদের এ ধরনের একটা প্রবণতা, এ ধরনের একটা অভ্যাস কাজ করে, যে বলার সময় খেয়াল করে না, কিছু একটা বলে ফেলে, পরে হয়তো কোনো জায়গা থেকে চাপে পড়ে, অথবা কেউ সমালোচনা করে, অথবা কেউ ধমক দেয়। কোনটা হয়েছে ওনার ক্ষেত্রে বলতে পারবো না, অথবা উনি নিজেই বুঝতে পেরেছেন এটা যে বললাম, বলে কি ঠিক করলাম, বুঝে পরে উনি একটা বিবৃতি দিলেন। এবং সেই বিবৃতিতে তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে আমি পড়ে শোনাই। তিনি বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলার দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি। এটা হলো ওনার নতুন ব্যাখ্যা। মানে ওনার আগের দেওয়া বক্তব্যটাকে উনি এক্সপ্লেইন করে এটা বলতে চেয়েছেন, কিন্তু এইটা যিনি যা বলেছেন এটা কিন্তু উনি আসলে উচ্চারণ করেননি ভাই। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকেই বলছি, আপনি ভিডিওটা আরেকবার দেখেন, আপনি কি বলেছেন। আপনি যা বলেননি, হয়তো আপনি এটা বলতে চেয়েছেন, হতে পারে এমন, কিন্তু অনেক সময় এমন হয় যে আমি বলতে চেয়েছি কিন্তু পরে আর বলা হয়নি, অথবা অন্যভাবে বলে ফেলেছি, উচ্চারণে একটু ঝামেলা ছিল, হতেই পারে। সবচেয়ে ভালো কি ক্ষমা চান, যে আমি এটা বলিনি, অথবা যেটা আমি বলেছি এটা আমি বলতে চাইনি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, হলো। কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা দিয়ে বিষয়টাকে কিন্তু আপনি আরও আউলিয়ে ফেলেছেন ভাই, সিম্পলি আউলিয়ে ফেলেছেন, লেজে গুবরে করে ফেলেছেন। আমি আপনাকে বলি কেন, যে কথাটা আপনি ব্যাখ্যাটা দিয়েছেন খুব তাড়াহুড়োকে ব্যাখ্যা দিয়েছেন, তো কে ড্রাফট করেছে আমি জানি না, এখানেও কিছু ঝামেলা কিন্তু আছে। যেমন ধরেন, আপনি বলেছেন যে আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। এর অর্থ কি? এর অর্থ কি আপনারা কখনোই আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না? গত বছর 5 আগস্টের পরে কি কোনো হয়রানিমূলক মামলা বিএনপির নেতাকর্মীরা করে নাই? বলেন করছে কিনা? করে নাই। নাকি আপনি বলতে চাচ্ছেন যা করছে আর নতুন করে করতে চাই না? এই তো বলতে পারেন যে এখন থেকে আর আমরা কোনো রকম হয়রানিমূলক মামলা করতে চাই না, হতে পারে এটা। তাহলে আমার প্রশ্ন হলো, ভাইরে, এখন আর নতুন করে কি মামলা করবেন? বাকি আছে কেউ? বাংলাদেশের কোনো একটা উপজেলায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা কি বাকি আছে? বাকি তো নেই। এই মামলাগুলো আওয়ামী লীগের আমলে আপনাদের বিরুদ্ধে হতো, এরকম হয়রানিমূলক মামলা, আপনারা দৌড়ের উপর থাকতেন। এখন সেই মামলাগুলো আওয়ামী লীগ করেছিল 15 বছরে, আপনাদের দলের নেতাকর্মীরা যারা তৃণমূলে থাকেন ওনারা আল্লাহ রহমতে 1 বছরে সেই কাজগুলি করে ফেলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ে কোনো নেতাকর্মী কোনো এলাকায় নিজের বাড়িতে থাকতে পারে?
দু একটা ব্যতিক্রম থাকতেও পারে, আমি জানি না, কিন্তু সবাই তো দরের উপরে আছে, মামলার কারণে আছে। বিএনপির লোকজন মামলা দিয়েছে, পুলিশ যে টাকা খাচ্ছে, বিএনপির লোকজনও টাকা খাচ্ছে, টাকা খেয়ে মামলা থেকে নাম ঢোকাচ্ছে, নাম বের করতেছে, এর বাড়ি দখল করতেছে, এর ওটা দখল করতে। এরকম উদাহরণ আমার জীবনেও অনেক আছে ভাই, আমি নিজেও জানি অনেক কিছু জানি। অস্বীকার করতে পারবেন? যদি পরে কখনো চ্যালেঞ্জ করেন আমি দেখাই দেবো যে কীভাবে দখল দারিত্ব চলছে। তো এগুলো তো চলছে, তাহলে কিছু তো আর বাকি নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আগে যা করছেন আর করবেন না, এটা নাকি আওয়ামী লীগের আমলে যা হচ্ছে সেরকম আপনারা করতে চান না? তার মানেটা কি? যেগুলি করে ফেলেছেন সেগুলি কি হবে? এটা একটা প্রশ্ন। আবার কি বলেছেন, আপনি বলেছেন যে এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব। এগুলো আপনার ব্যাখ্যা কিন্তু মাথায় রেখেন ভাই। আবার আমার মনে হয় আপনাকে আরেকটা ব্যাখ্যা দিতে হতে পারে। তা আপনি যদি এই ইউনিয়নে মামলাগুলো তুলে নেন, তাহলে অন্য জায়গায় তুলবেন না কেন? আপনি কেবল একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন? যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে, দেশে যত জায়গায় হয়েছে, আপনি সবগুলো তুলনার কথা বলেন। কারণ আপনি তো ওই একটা ইউনিয়ন বিএনপির মহাসচিব না রে ভাই, আপনি তো সারা দেশের বিএনপির মহাসচিব। তো আপনি কেবল একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন? আচ্ছা মানলাম ওইটা আপনার নির্বাচনী এলাকা ইউনিয়ন, ওখান থেকে আপনার ভোট দরকার। তো আপনার কি ওই একটা ইউনিয়নে ভোট দিয়ে জিতবেন? আপনার উপজেলায় আর ইউনিয়ন নাই, সেই ইউনিয়নগুলির দায়িত্ব কে নেবে? আপনি কেবল ওই একটা ইউনিয়নে হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবেন, অন্য অন্য ইউনিয়নে যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে সেগুলি কে তুলবে? সেগুলি তোলার কথা বলছেন না কেন? সেটা তো আপনার বলা দরকার ভাই। আমার মনে হচ্ছে ভাই আপনার সমস্যাটা কি আমি বুঝতে পারছি না, মাথা হলে গেছে কিনা জানি না। কিন্তু আমার কথা হলো এরকম হয়, যখন নাকি আপনি একটা কথা বলেন সে কথা থেকে ব্যাক করতে চান, তখন উল্টাপাল্টা ব্যাখ্যা দিন না। উল্টাপাল্টা ব্যাখ্যা দিলে আপনি আরও আওলায় যাবেন। আমি খুশি হতাম যদি আপনি বলতেন যে সারা দেশে যত হয়রানিমূলক মামলা হয়েছে আমরা সবগুলো প্রত্যাহার করে নেব। আমি বুঝি আপনি এটা কেন বলেছেন। আপনি বলেছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, মানে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো তো কোথাও না কোথাও দেবে। এগুলো কিন্তু বিএনপি পাবে বলে মনে হচ্ছিল না। জামাত এগুলি এক ধরনের বুকিং দিয়ে ফেলাইছিল, কারণ আওয়ামী লীগের লোকজন যে মামলা মোকদ্দমা করছে জামাত তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে, কাজে তাদের কিন্তু জামাতের প্রতি এক ধরনের সিম্প্যাথি কাজ করা শুরু করেছে। তার বিপরীতে আপনি যদি এই ধরনের এই স্টেপটা নিয়ে থাকতেন, যদি নিতে পারতেন যে আমি কোনো হয়রানিমূলক মামলা করব না, আমরা উঠেই নেব সব যেগুলো আছে, তাহলে কিন্তু আপনারা ভালো করতেন, আপনাদের রেজাল্ট ভালো হতো, আপনারা লোকদের ভোটগুলি পেতেন। জামাত তাদেরকে হয়তো বা সাপোর্ট দিয়েছে, কিন্তু মামলা তোলার ক্ষেত্রে কোনো রকম তদবির করে নাই। আর আপনি যদি মামলাগুলি তুলে নেওয়ার কথা বলতেন, মানে হয়রানিমূলক মামলা, কিন্তু আমি বলছি, আবারও বলছি যে জেনুইন মামলা তোলার জন্য আমি বলছি না, যেগুলি হয়রানিমূলক মামলা আপনারা জানেন কোনগুলি হয়রানিমূলক মামলা, যদি উঠাই নিতেন আপনাদের ভোট বাড়ত। কিন্তু সেটা উঠাই নিতে চেয়েও আপনি আবার কথাটাকে ঘোরাতে হচ্ছে, আবার বলতে হচ্ছে এই ইউনিয়নের, আপনার উপজেলাতেও না, আপনার নির্বাচনী এলাকাতেও না, সারা দেশে তো নাই। যাই হোক, ভুলে একটা ভালো কথা বলেছিলেন, সেই ভালো কথাকে আবার উড্র করতে যেয়ে আরও আওলা বাঁধিয়ে ফেলেছেন। আমি বলবো ভালো কথায় ঠিক থাকুন, ভালো কথায় স্থির থাকুন। হয়রানিমূলক মামলা আপনি যদি তুলতে চান, আপনি দল আপত্তি করবে কেন? দল তো খুশি হবে, কারণ এন্ডোর্স করেছেন। সুতরাং 13ই নভেম্বর যেদিন কি একটা কোর্ট বলে, ওইটাকে কি কি প্রাণী যেন লাফায় চলে, ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্টের ভিতর থেকে শেখ হাসিনার নামে একতরফা যে বিচারের রায় বের হবে, এবং সেই বিচার কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন। যে মাঝখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ হয়েছে যেখানে সরকারের দেওয়া শেখ হাসিনার এক উকিল হেসে হেসে যে কথাগুলো বলছেন, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না, কিন্তু সেই রায়কে কেন্দ্র করে 13ই নভেম্বর ঢাকা শহরে লকডাউন ডাকা হয়েছে। ইতিমধ্যে এটাকে কি বলা যায় যে একেবারে মাথায় উঠে যায় না, ওই মাথায় উঠে গেছে টেনশনে। আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে, এবং আজকে স্বরাষ্ট্র, এই ভিডিওটি যখন করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে না, ওই যে কি ওনার নাম, ওই যে জাহাঙ্গীর ভাই, ওই জাহাঙ্গীর সাহেব বলেছেন যে খুব প্রস্তুতি আছে, প্রিপারেশন আছে, এবং উনি সারা বাংলাদেশের যত বাহিনীর যত মেম্বার আছে ইলেকশনের নাম করে সব শুনিয়ে দিয়েছেন। 5 লাখ আনসার আছে, 2 লাখ এই আছে, 1 লাখ এই আছে, এবং
আমাদের নয়নমণি ওয়াকার সাহেব তার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও অ্যাকশনে থাকবেন বলে শোনা যাচ্ছে। যদিও সেনাবাহিনীর 50% অলরেডি ব্যারাকে ফিরে গেছেন বলে বাজারে শোনা যাচ্ছে, সরকার সেটাকে স্বাভাবিক কারণেই অস্বীকার করছেন বা দামাচাপা দিয়ে রাখছেন, বলতে চাচ্ছেন না। এই অবস্থায় আসলে 13ই নভেম্বর কি ঘটবে? প্রিয় দর্শক, আপনাদের কি ধারণা? আপনাদের যার যার ধারণাটা কমেন্ট বক্সে বলবেন, আমরা মিলিয়ে দেখব 13 তারিখের পরে আসলে কি ঘটে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ধারণা 13ই নভেম্বর খুব সিগনিফিকেন্ট কোনো কিছু ঘটতে যাবে না। কেন ঘটতে যাবে না? কারণ আওয়ামী লীগ যে ট্যাকটিক নিয়েছে, যে কৌশল নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে, সেটা হচ্ছে বাঘ আইলো সিস্টেম। আমরা সকলেই জানি সেই রাখাল বালকের গল্প, যে প্রতিদিন বলতো বাঘ আইলো এবং গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসতো। এইভাবে করতে করতে একটা সময় লোকজন তিতিবিরক্ত হয়ে বললো যে না, ওর কথা বিশ্বাস করা যাবে না। ঠিকই ওই সময় বাঘ আসলো। আমার ধারণা আওয়ামী লীগ এখন এই বাঘ আইলো স্লোগান দেওয়া শুরু করেছে, এবং এই স্লোগান আপনারা দেখবেন যে তাদের কিছু প্রস্তুতি হচ্ছে। বাইরে তারা প্রচুর মিছিল করছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং এই মিছিলগুলো এখন আগে যেটা বলে একটু কি বলা যায়, তাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলেন আমাদের সরকারি দলের লোকজন, যে এইখানে জয় বলে আর 2 মাইল দূরে গিয়ে বাংলা বলে। এখন দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে একই জায়গায় জয় বাংলা বলা শুরু করেছে, লোকজন বাড়ছে। আমি জানি না এই লোকজন আওয়ামী লীগ কোথা থেকে পাচ্ছে, কারণ আমার যতটুকু জানা যে বাংলাদেশের সব জেলখানা তো আছেই, যেগুলো পুরনো জেলখানা ছিল ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, যেগুলো উদ্বোধনের অপেক্ষা ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে জায়গা দেওয়া যাচ্ছে না। এই পরিমাণ নেতাকর্মী তারা গ্রেফতার করেছেন। এর বাইরে যেটা আছে, আমরা জানি যে এনসিপি এবং আমার বিএনপি ভাইদের কি বলে মামলা বাণিজ্য, এক হত্যা মামলায় 300 লোকের নাম দিয়ে যারা টাকা দিতে পারে দেয়, তার বাকিদেরকে ঢুকিয়ে দিচ্ছেন। এই যখন অবস্থা, তখন 13ই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে? নাম্বার 1, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 13 তারিখে খুব বড় আকারে কোনো জনসমাগম এই মুহূর্তে ঢাকা শহরে করবে না। এটা করবে না কারণ তারা তাদের শক্তি সঞ্চয়ের জায়গাটা রাখতে চায়। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তারা ওই ফাঁদে পা দিতে চাচ্ছে না। হুট করে গত 2-3 দিন ধরে প্রচুর ককটেল বিস্ফোরণ হচ্ছে গোটা ঢাকা শহরে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় আবার সেই আগের সিগনেচার যেটা হচ্ছে বাস পুড়িয়ে দেওয়া, সে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এইভাবে একটা টেনশন উত্তেজনা তৈরি করে আওয়ামী লীগ যে বাস পোড়ায় এই দাগটা আওয়ামী লীগের উপরে দিতে চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাস পোড়াতো, আমি বলছি না যে তারা খুব সহজ সরল ভালো লোক, তারা এগুলো করে না বা অতীতে করে নাই, সেক্ষেত্রে হয়তো বড় সিগনিফিকেন্ট সংখ্যা হতো, মানে তাদের যদি সেই প্রস্তুতির জায়গাটা থাকতো, আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে 50টি বাস একদিনে পুড়িয়ে দেওয়া সম্ভব। 7টা জায়গায় ককটেল মেরেছে, একটা জায়গায় দেখলাম আবার এনসিপি দৌড়ে গিয়া একটা ছেলেকে গ্রেফতার করে ফেলেছে বা ধরে ফেলেছে। সেই ছেলে আবার শিবির করে বলে আমি দেখলাম বিএনপির এক নেত্রী বলছেন, রাজনীতি ভাই। যাই হোক, এখন ওই 7 জায়গায় ককটেল ফাটিয়ে বা 10 জায়গায় ককটেল ফাটিয়ে ত্রাস করার জায়গায় না। আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, তারা একসাথে 100, 150, 200 জায়গায় ঢাকা শহরের ভিতরেই হয়তো 2 ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারতো বা ত্রাস তৈরি করতে পারতো। বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের ম্যাপিং। এগুলা হয় এজেন্সি করতে পারে, সরকার করতে পারে, অথবা আমি বলছি না যে আওয়ামী লীগ করতে না পারে, আওয়ামী লীগও করতে পারে, কিন্তু দলীয়ভাবে স্ট্রাকচার্ড ওয়েতে তাদের আক্রমণ হলে আরো অনেক বড় আক্রমণ হতো। এই সব কিছু মিলিয়ে 13ই নভেম্বরের যে কর্মসূচিটি আছে সেটা কিছুটা আমি বলবো যে জনসমর্থনের উপর নির্ভর করে আওয়ামী লীগ একটু চেক করতে যাচ্ছে, এবং সেই জনসমর্থন কিছুটা তারা পাবেন। আমরা দেখলাম যে কিছু কিছু মিছিল যেটা হচ্ছে, তারা কেন এখন দৌড় দিয়ে মিছিল করছে না, ধীরে সুস্থে মিছিল করার সুযোগ তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে আশেপাশে জনগণ রিয়েক্ট করছে না, যেটা একসময় ধরে নেওয়া হয়েছিল যে আশেপাশে জনগণ বোধহয় বিরক্ত হবে। বরঞ্চ কিছু কিছু জায়গায় আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের মৌন সম্মতিও আছে, এবং এই মৌন সম্মতি থাকাটা হচ্ছে সিগনিফিকেন্ট। এবং আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করে চায়, সেটা তাদেরকে জনগণকে নিয়েই করতে হবে। সেটা ককটেল দিয়ে হবে না, সেটা বাস পুড়িয়ে হবে না, সেটা কোনো ধরনের সংঘর্ষ সংঘাতের মাধ্যমে হবে না। শুধু তাই নয়, তাদেরকে যাতে বাস পোড়ানো এবং ককটেল মারার জন্য কেউ চিহ্নিত না করে, এই জায়গাটা তাদেরকে
খুব সতর্ক থাকতে হবে। এই দুটো সতর্ক জায়গায় যদি তারা থাকতে পারেন, জনসম্পৃক্ততা যদি তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ 13 নভেম্বর যে উত্তেজনা তৈরি করেছে, যে টেনশন তৈরি করেছে সরকার এবং সরকারি সকলগুলো রাজনৈতিক দলের মধ্যে, এইটা হয়তো কেটে যাবে। কিন্তু এটা কি শেষ? এখানে কি কাহিনী শেষ হয়ে যাবে? এটা আসলে কাহিনী শেষ হবে না। এটা ওই যে বাঘ আইলো সিস্টেম শুরু হচ্ছে। কারণ যে জুলুম, যে অত্যাচার, যে নিপীড়ন এই সরকার করছে, আওয়ামী লীগের উপর করছে, আওয়ামী লীগের নাম করে সাধারণ মুক্তিকামী সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় স্পিরিটে যারা আছে তাদের উপরে করছে, এটা তাদেরকে হান্ট করবে, এটা তাদেরকে ফেরত আসবে। এই যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে, বাংলাদেশে এই জিনিস ভুলে যাবে, এটা যদি কেউ মনে করে থাকেন বোকার স্বর্গে আছেন। এই যে শত শত নিরীহ মানুষকে হত্যা মামলা, এই মামলা সেই মামলা দিয়ে চাঁদাবাজির বাণিজ্য হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, বাংলাদেশ এগুলো ভুলে যাবে মনে করে থাকলে ভুল করবেন। এর আগে বহু শাসক বহুবার এটা ভেবেছিলেন এবং তারা ভুল করেছেন। আমি আজকে দেখলাম এবং খুব আশ্চর্য হলাম, বদরুদ্দিন আহমদ কামরান আমাদের সিলেটের মেয়র ছিলেন, সাবেক মেয়র, মারা গিয়েছেন। উনার বাড়িতে গেছে ওনার ছেলে শিপলুকে গ্রেফতার করতে গিয়েছে। শিপলু আওয়ামী লীগের নেতা, তাদেরকে পায় নাই। তাদের পাশের ঘরে, মানে এটা একটা জয়েন্ট ফ্যামিলি, আমি ওই পরিবারকে চিনি, খুব ব্যক্তিগতভাবে চিনি, জয়েন্ট ফ্যামিলি, তাদের অনেকগুলা বাসা আছে, মানে পুরনো বাড়ির কম্পাউন্ড, গ্রামের বাড়ির মতো। ক্লাস 9-এ পড়া তার ভাতিজা, যেটা ইংরেজি যাত্রাবাড়িতে হত্যা করে ঝুলিয়ে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল, এবং আমরা ব্যাপক সুশীল সমাজ হাহাকার, আমি সহ হাহাকার করে উঠেছিলাম, আহারে এই কচি ছেলেটার উপরে কি জুলুমটা যে এই আওয়ামী লীগ সরকার করছে। আমরা যারা সেই হাহাকার করছিলাম, আমার মনে হয় আমি ছাড়া আর কেউ এখন, এই যে বদরুদ্দিন আহমদ কামরানের ক্লাস 9-এ পড়া ভাতিজা, তাকে কোনো কারণ ছাড়া পাশে বাসায় থাকে, তাকে গ্রেফতার করে ফেলা হলো এবং বলা হয়েছে অনেক দূরে, লালাবাজারে, মানে লালাবাজার কিন্তু শহরের ভিতরে না, বেশ দূরে একটা জায়গায়, নাকি হাইওয়েতে সে কোনো একদিন মিছিল করছিল ছাত্রলীগের নামে। এই যে জুলুমবাজি করছে, কারণ হচ্ছে আর তো গ্রেফতার করতে করতে আর বাকি নাই। গ্রেফতার করতে করতে এসে এখন ক্লাস 9-এর বাচ্চাদেরকে ঠেকছে, আগামীতে হয়তো ক্লাস 7-এর। আমরা শুনেছি বিশেষ করে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু শাসনের এই অদক্ষতাটা যদি ভারত আরো আগে বুঝতো, আমার মনে হয় সেটা তাদের জন্য এবং বাংলাদেশের জন্য কল্যাণকর হতো। এবং এই অদক্ষ শাসনের সঙ্গে তিনি যদি যুক্ত করতেন অগণতান্ত্রিক শাসন, অনির্বাচিত শাসন এবং স্বৈরতান্ত্রিক শাসন, সেটাও বোধহয় ভালো হতো। অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে জুলাই সনদের যে অংশে তারা একমত হননি তার দায় তারা নেবেন না। এনসিপি বলছে যে কাবিনে যখন সই করে ফেলেছে এখন আর সরে যাবার সুযোগ নেই, বিয়েতে রাজি হয়েছে, সরে যাবার সুযোগ নেই। কিন্তু বয়সে তরুণ হবার কারণে এই নেতারা হয়তো জানে না বা এখনো বুঝতে পারে না, যদিও তাদের কেউ কেউ বিবাহিত, যে বিয়েতে রাজি হবার পরও বিয়ে হয় না। কাবিনে স্বাক্ষর তো অনেক দূরের কথা, অনেক বছর সংসার করবার পরও সেই সংসার ঠেকে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের উদ্দেশ্যে যে শেখ হাসিনাকে বিচার করবার জন্য বাংলাদেশের কাছে ফেরত দিতে। ভারতের এই আচরণ বাংলাদেশের জনগণ ভালোভাবে মেনে নিচ্ছে না। শেখ হাসিনা নিজে জানিয়েছেন যে তিনি ফেরত আসবেন না যতদিন না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসে, এবং সে নির্বাচিত হলেই হবে না, সেই নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক। এবং তার কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে আওয়ামী লীগ অংশ নিতে পারে এমন একটা নির্বাচন হলে, সেই নির্বাচনের মধ্য দিয়ে কোনো সরকার ক্ষমতায় আসলে সেই সরকারের সময় তিনি দেশে ফেরত আসবেন। তার দল সংখ্যার মধ্যে দলের নেতৃত্বকে দেবেন সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই, কিন্তু তিনি বলেছেন তিনি এবং তার পরিবার দলের নেতৃত্ব দিবেন এমন কথা বলা যায় না। যে কেউই দলের নেতৃত্ব দিতে পারেন। গণতন্ত্রের এই ধারাটা চর্চা করলে আওয়ামী লীগ তার এই দুরবস্থার মধ্যে হয়তো ঘুরে দাঁড়াবার একটা চেষ্টা করতে পারে, কিন্তু অবশ্যই সেই যাত্রা তাদের শুরু করতে হবে অনুশোচনা, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে। যে অন্যায়, অবিচার, অপকর্ম তারা করেছে, দল হিসেবে দলীয় দলের সব নেতাকর্মী তার দায় নেবেন এমনটা আমরা বলি না, কিন্তু এই দায় তাদেরকে নিতে হবে। জামাত খুব শক্ত অবস্থানে, তারা এখনো পর্যন্ত বলছে যে সংবিধান সংস্কারের যে আদেশ, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, সেটা দিতে হবে। এনসিপিও সেটা বলছে যে দ্রুততার সঙ্গে, এবং জামাত এটাও বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে।
সরকার যদি বিশেষ একটি দলের, বিএনপিকে তারা মিন করছে যে তা কথা শুনে নির্বাচন না দেয়, গণভোট না দেয়, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। একটা জটিল অবস্থার মধ্যে আসলে বাংলাদেশ যাচ্ছে। এনসিপি গণভোট আগে হবে না জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেই বক্তব্য ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দেখালো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা দ্রুত দেখতে চায়। প্রশ্ন হচ্ছে এই ধরনের আদেশ কে দিতে পারেন, কার এখতিয়ার? এটি কি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? তারপরের প্রশ্ন হচ্ছে যে করিডোরে আলোচনা আছে যে এই সব দলগুলো যত দাবি দাওয়াই করুক না কেন, তারা এখনো নির্বাচনী সমঝোতার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই চেষ্টার ফলাফল শেষ পর্যন্ত কি হবে কেউই বলতে পারেন না। তবে নির্বাচনকে ঘিরে যে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং নেপথ্যে থাকা মানুষগুলো যে বেশ সক্রিয়, সেটা গত কিছুদিনের ঘটনায় বোঝা যাচ্ছে। এই নেপথ্যের মানুষ কারা? এই নেপথ্যের মানুষদের মধ্যে সরকারের ভেতরের একটা অংশ আছে, সরকারের বাইরে একটা অংশ আছে, দেশে বিদেশে এবং বিদেশ থেকে বাংলাদেশে এসে সাম্প্রতিক সময়ে দায়িত্বপ্রাপ্ত কতিপয় ব্যক্তিবর্গ এর সঙ্গে যুক্ত, এবং এরা বাংলাদেশকে, আমি বহুবার বলেছি, এর আগেও বলেছি, একটা ভিন্ন আদর্শিক ডিরেকশনে নিয়ে যেতে চান। যেই ডিরেকশন বাংলাদেশের মানুষ বিগত দিনগুলোতে চর্চা করেনি, যেই ডিরেকশনকে মাথায় রেখে বাংলাদেশ স্বাধীন হয়নি, যেই ডিরেকশনকে বিবেচনা করে 90-এর গণ অভ্যুত্থান হয়নি, এমনকি 24-এর গণ অভ্যুত্থান হয়নি। যদিও আমরা অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে লক্ষ্য করেছি যে নানানজন এই অভ্যুত্থানের নেতৃত্বের কৃতিত্ব দাবি করে তারা বাংলাদেশকে একটা ভিন্ন চরিত্র দেবার চেষ্টা করছেন, কিন্তু সেটা অবশ্যই অবধারিতভাবে আমাদের বুঝতে হবে যে সেটা বাংলাদেশের জন্য একটা চরম বিপর্যয় ডেকে আনতে পারে। নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে না, এই প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি বহুবার বলছি, বারবার বলছি যে নির্বাচনটা হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত, মানুষের জীবন দুর্বিষহ, 1.5 কোটি মানুষ থেকে দারিদ্র্য সীমার নিচে যাওয়ার মানুষের সংখ্যা 3 কোটিতে দাঁড়াতে পারে, এবং এরকম একটা অবস্থায় সামাজিক অস্থিরতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। আপনি কি ধরনের নির্বাচন করবেন? অফকোর্স যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন করে জনগণের টাকা খরচ করবার কোনো মানে হয় না। তারপরেও আমি মনে করি নির্বাচনটা হওয়া দরকার, যত দ্রুত হয় ভালো। কিন্তু আমার কথা মনে হয় এখনো পর্যন্ত সরকার যা করছে, আপনারা যদি লক্ষ্য করেন যে এই জুলাই সনদে ইতিমধ্যেই বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছে, সরকারের দিক থেকে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য নেই। আমরা প্রথম 1-2 দিন শুনলাম যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুতই কথা বলবে, কিন্তু দিন পেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন করতে হয়, প্রতিটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি নানা বিষয়ে নতুন নতুন বিতর্ক সামনে এনে নির্বাচনের যে মূল প্রশ্নটি সেটি এড়িয়ে যাবার একটা চেষ্টা হচ্ছে। যদিও একজন নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করবেন, কিন্তু এই স্কেডিউল ঘোষণার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যারা মনে করছেন, আমার কাছে মনে হয় যে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা নির্বাচনের দিনও ভণ্ডুল হয়ে যেতে পারে, নির্বাচনের আগে যে কোনো দিন ভণ্ডুল হয়ে যেতে পারে। আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। আমরা যদি 2007-এর 11ই জানুয়ারির কথা স্মরণ করি, 11ই জানুয়ারি যে নির্বাচন হবার কথা ছিল সেটা মাত্র কয়েকদিন আগে, 1 জানুয়ারিতে 10-11 দিন আগেই কিন্তু সেই নির্বাচন বাতিল হয়ে যায়। তো যে এরকম একটা অনেক হতাশা আছে, কিন্তু তার মধ্যেও বিএনপিকে উপেক্ষা করে, এস্টাবলিশমেন্টকে উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে। এক নতুন বাংলাদেশ, ইউরোপ আমেরিকার মতো স্মার্ট, সভ্য, সিভিলাইজড অনেক নিয়ম নীতিতে আমরা প্রবেশ করেছি। দর্শক, কথা বলছি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে, যেটা অলরেডি ডান, গেজেটেড। এখন কে কতটুকু আমল করছে, আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে, এটা পরের বিষয়, কিন্তু আইনটা হয়েছে, গেজেট হয়েছে, নির্বাচনী আচরণবিধির গেজেট হয়েছে। বাংলাদেশে এত সুন্দর আচরণবিধি আসবে সে কল্পনা করতে পারেনি। দেখেন কি ঘটেছে, আপনাদেরকে একটু প্রথমে সংক্ষেপে ওভারভিউ দিই, তারপর আমরা ডিটেলস বিশ্লেষণ করব। নির্বাচনী প্রচার প্রচারণা পোস্টার চলবে না, একদম ইউরোপ আমেরিকা জার্মানি না, বাংলাদেশে পোস্টারের খেলা। ঢাকার শহরে গেলে দেখবেন শুধু বিএনপির বিলবোর্ড আর বিলবোর্ড, প্রত্যেকটা শহরে বিলবোর্ড দেখলে মনে হবে বিএনপি ছাড়া কেউ নেই, অথচ জনগণের ভোটের মধ্যে তারা শূন্য।
এর মানে এই বিলবোর্ড টিলবোর্ড এগুলো চলবে না। একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ 20টা বিলবোর্ড লাগাতে পারবে, তাও কতটুকু সাইজ, 16 ফিট বাই 12 ফিট বাই এরকম একটা মাপ ঠিক করে দেওয়া হয়েছে। এখন ঢাকায় একটা নির্বাচনী এলাকায় আপনি বিলবোর্ড পাবেন কমপক্ষে 10,000, সেখানে থাকতে পারবে মাত্র 20টা। কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিবেশ বান্ধব। পোস্টার লাগাবেন, চলবে না। লিফলেট অমুক তমুক, উপরে পলিথিন, পিভিআর, মানে পরিবেশ বিরোধী নানান উপাদান ব্যবহার করবেন, পারবেন না। শোডাউন দিবেন, মাস্তানি করবেন, পারবেন না। নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এক মঞ্চে। দেখেন কত সুন্দর। বাংলাদেশে নির্বাচনে পারলে একে অপরকে হত্যা করে। বিএনপি দুই গ্রুপ, এক গ্রুপ কারা গ্রুপকে হত্যা করে। বিএনপি স্বতন্ত্র প্রার্থী ভার্সাস বিএনপি দানের শেষে প্রার্থীর মধ্যে রক্তারক্তি হবে। সেখানে নিয়ম হচ্ছে এক মঞ্চে আপনাকে প্রচারণা চালাতে হবে, এক মঞ্চে ইশতেহার ঘোষণা করতে হবে। শোডাউনের লিমিট, টাকা খরচ করার লিমিট সবকিছু বেঁধে দেওয়া হয়েছে। আপনি ফেসবুকে উল্টাপাল্টা যা ইচ্ছে তা করতে পারবেন না। আপনি উল্টাপাল্টা করবেন, আপনি প্রার্থীতে থাকবেন, আপনার 6 মাসের জেল হবে, জরিমানা হবে। জেল, জরিমানা, প্রার্থীতা বাতিল, এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। তো এটা এক নতুন বাংলাদেশ না? আরো অনেক কিছু আছে। দেখেন, বাংলাদেশের চিরচারিত নির্বাচন মানেই পোস্টার, অমুক তমুক, মারামারি কাটাকারি না, এগুলো বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অসাধারণ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পেয়েছি, অলরেডি গেজেট হয়েছে। আমরা একটু ধীরে ধীরে ডিটেইলস বিশ্লেষণ করব। এক মঞ্চে ইশতেহার ঘোষণা, বিধিমালা লঙ্ঘনের প্রার্থীতা বাতিল, এই শিরোনামে আমার দেশ রিপোর্ট করেছে। ভিতরে আরো অনেক সংস্কারের কথা আছে। এটি একটা নতুন বাংলাদেশ। এই সংস্কারগুলো যেন সবাই আমল করে, আমল না করলে তো আপনার প্রার্থীতা বাতিল। এইগুলোর কারণেই প্রফেসর ইউনূস সরকার বারবার বলছেন যে বাংলাদেশের ইতিহাস সবচাইতে বেস্ট নির্বাচন হবে আগামী নির্বাচন। আমরা চাই সেটা। আর এই যে সংস্কারগুলোর কথা বললাম, যেটা অলরেডি পাশ হয়ে গেছে, এবং এর আগে আর একটা সংস্কার, ছোট দলগুলো নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না, এটাও কিন্তু ফাইনাল হয়েছে। বিএনপি ঠেকাতে চেয়েছে। প্রত্যেকটা সংস্কার বিএনপির বিরুদ্ধে যাবে, কারণ ভালো যে কোনো কিছুই বিএনপি মানতে পারবে না। কারণ এই যে পোস্টার, ব্যানার, শোডাউন, অমুক তমুক, হাবি জাবি, সবকিছুতে বিএনপি লাভ। কারণ বিএনপি রাজনীতি করে, অপরাজনীতি, এগুলো বাতিল। বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া, বা যে কেউ নির্বাচনে জিততে চাইলে ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। জামাতের যেসব দুর্বলতা, জামাতের অনেক ক্ষেত্রে আমরা বলি, ঢাকায়, বরিশালে, খুলনায়, যে কোনো জায়গায় যান, যে বিএনপির প্রত্যেক 100 ব্যানারের 100 ডিজিটাল ব্যানারের বিপরীতে জামাতের একটা পাবেন। জামাত এত পিছিয়ে কেন আমরা বলি না, না ওগুলো আপনি থাকবেই না। অতএব জামাত ঠিক আছে, ওগুলো দেখে ভোট হয় না। জনগণ এবার ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে না, ধানের শেষের ব্যাস পরে শাপলা গলিতে ভোট দিয়ে আসবে। আমি বলি ধানের শেষের ব্যাস পরে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধিতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে। কেমন লাগছে, মজা না? এটি হচ্ছে আমরা যে সত্যি এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। 5 আগস্ট হাজারো জনতার রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আলামত স্পষ্ট। এইভাবে এগুলো যেরকম হচ্ছে বিএনপির আপত্তি সত্ত্ব, ঠিক তদ্রুপ জয় সনদে বাস্তবায়ন হবে বিএনপির নোট অফ ডিসেন্টকে জয় বাংলা করে দিয়ে। এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা সহ আচরণবিধি মানতে দল ও প্রার্থীর অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। মানে উল্টোপাল্টা করলে আপনি নির্বাচনই করতে পারবেন না। এগুলো মানবেন, এটা আপনাকে আগে প্রমিস করে যেতে হবে। মজা না? আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিধান লঙ্ঘনে আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে। ভোটের প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। আচরণবিধিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশ প্রচারণা। দেখেন এখানে নির্বাচন কমিশন বা সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা এগুলো তদারকি করার জন্য ড্রোন ব্যবহার করা যাবে না, এটা কিন্তু না। প্রার্থীরা ড্রোন ব্যবহার করতে পারবে না, কিন্তু কর্তৃপক্ষ চাইলে করতে পারবে। একজন প্রার্থী তার মানে আপনি চুরি করছেন কিনা এটা ধরার জন্য ড্রোন ব্যবহার করা যাবে, কিন্তু আপনি প্রার্থী আপনি পারবেন না। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। অনেক চমৎকার। তো এই জায়গায় এই যে এআই, ফেসবুক, এগুলো উল্টাপাল্টা বলা যায় না। বিএনপির অস্ত্রই তো এইসব হাবিজাবি গুজব প্রচার করা। জিয়া গুজব ফোর্স, জিয়া বট ফোর্স বিএনপির আরেকটা নাম।
এর বাইরে বিএনপির কোনো মেকানিজম নেই, কোনো ন্যারেটিভ নেই। এখন বলে যে ন্যারেটিভের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, তাহলে বুঝবেন মজা কত প্রকার ও কি কি। ন্যারেটিভ নাই বলেই তো গুজব প্রচার করছেন, আর ন্যারেটিভ থাকলে তো ওইটা প্রচার করতেন, ওইটা এস্টাবলিশ করতেন। ইসি সচিবালয় সিনিয়র সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত রাজনৈতিক দলের প্রার্থীর আচরণ বিধিমালা 2025 শিরোনামে এই গেজেট প্রকাশ হয়। মানে গেজেট প্রকাশ হয়েছে, এটা নিয়ে আর কোনো ধাপ নেই, ফাইনাল। সোশ্যাল মিডিয়া নির্বাচনী প্রচারে কড়াকড়ি আরোপ এবং অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহার নিষেধাজ্ঞা, নির্বাচনের সময় কি করা যাবে যাবে না তাও তুলে ধরা হয়েছে বিধিমালা। এখানে এই এআই ব্যবহার, সোশ্যাল মিডিয়া, এটা চাইলেও কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এটা বিদেশ থেকে যে কেউ করতে পারে। এই বিষয়ে আমি সিরিয়াস না। তবে প্রার্থী নিজে, প্রার্থীর লোকজন, দেখেন সাপোজ বিএনপি প্রার্থীদের জয় বাংলা করে দেওয়ার জন্য বেনামি বিদেশ থেকে অনেকে এটা করবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, প্রতিপক্ষ প্রার্থীর সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু বিএনপি এত বোকা যে একদম বিএনপির প্রার্থীর নিজের লোক এই গুজবের সাথে জড়িত, তো ধরাটা তো খাবে সে। তো সব দিক থেকে বিএনপির জন্য অবস্থা খারাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা আচরণবিধিতে বলা হয়েছে, কোন প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণা পরিচালনা করতে পারবে, তবে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দল প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট, আইডি, ইমেল ইত্যাদি রিটার্নিং অফিসার কাছে জমা দিতে হবে। তবে বিএনপি যাদের নাম জমা দিবে এরাই গুজব প্রচার করবে, আর বিএনপির বিরুদ্ধে যারা যদি কেউ গুজব প্রচার করে ওটা প্রতিপক্ষ প্রার্থীর সাথে কোনো সম্পর্কই থাকবে না, ওটা মানে বিএনপির উপর আসলে গজব ন্যাচারালি করবে, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রচার প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না, কিন্তু ভালো উদ্দেশ্যে করা যাবে। ঋণাত্মক বক্তব্য, ভুল তথ্য ও চেহারা বিকৃত করা, নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ ক্ষতিকর কন্টেন্ট বানানো, প্রচারণা করা যাবে। বিএনপি করেই তো এটা। যেমন বিএনপি দেখবেন যে জামাতের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে, ব্যানার ছিঁড়ে ফেলে, এটি তাদের রাজনীতি। প্রতিপক্ষ নারী, সংখ্যালঘু অন্য কোনো জনগোষ্ঠী লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ, উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। আর জামাতের নারী প্রার্থীদের উপর হামলা করে বিএনপি, মজা বুঝবেন, প্রার্থীতেই থাকবেন আপনার। নির্বাচনের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতি ব্যবহার করা যাবে না। আর বিএনপি তো ধর্ম ব্যবসা করে, যে মদিনার ইসলাম আর জামাতের মওদুদের ইসলাম, এটা আপনি করতে পারবেন না। তো ওভারঅল এই যে কয়টা বললাম, এটা এক নতুন বাংলাদেশের আলামত। এবং এই যে বিলবোর্ড 20টা ব্যবহার করতে পারবেন, 16 ফুট বাই 9 ফুট, চমৎকার। এবং অন্য কোনো আলোকসজ্জা আপনি অতিরিক্ত ব্যবহার করতে পারবেন না। এবং বিএনপি এই চিল্লায়, শুধু চিল্লায়। চরমপন্থী গোষ্ঠীগুলো, তার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তান চটজলদি এরকম মন্তব্যে কি করে পৌঁছলো সেই নিয়ে যখন বিশ্লেষণ চলছে, তখনই পাকিস্তান যাদের সন্দেহ করেছে সরাসরি, সেই সংগঠনটি পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কিন্তু একরকম যুদ্ধ চলছে গত কয়েক মাস ধরে এই তেহরিকি তালেবান পাকিস্তানের কর্মকাণ্ডকে ঘিরে। তেহরিকি তালেবান পাকিস্তান আফগানিস্তানের ভূমির ভেতরে আশ্রয় নিয়ে এবং আফগান সরকারের মানে তালেবান সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এবং সমর্থনে পাকিস্তান সীমান্তে মানে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, দক্ষিণ বেলুচিস্তান এসব সীমান্ত এলাকায় পাকিস্তানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অভিযোগে এই সপ্তাহ দুয়েক আগে পাকিস্তান কিন্তু কাবুল, কান্দাহারেও হামলা চালিয়েছে। অন্যদিকে ইস্তাম্বুলে শান্তি আলোচনা চলছিল তালেবান এবং পাকিস্তানের মধ্যে, এবং আফগান তালেবান সরকার আর পাকিস্তানের মধ্যে সেই শান্তি আলোচনা দিন তিনেক হয়েছে, ভেস্তে গিয়েছে। কারণ আফগানিস্তান পরিষ্কারভাবে বলেছে যে তারা নাকি এই তেহরিকি তালেবান পাকিস্তানকে কোনো পৃষ্ঠপোষকতা দেয় না। কিন্তু পাকিস্তানের বরাবরের কথা হচ্ছে যে পশতু তালেবানেরা আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই পশতুনিস্তানের যে স্বপ্ন, মানে পাকিস্তানের একটা অংশকে ভেঙে, বেলুচিস্তানের দক্ষিণ অংশ ভেঙে খাইবার পাখতুনখোয়া সহ পশতুভাষী অঞ্চলগুলোকে আলাদা করে একটা আলাদা পশতুভাষীদের জায়গা করবার স্বপ্ন নিয়ে এই তেহরিকি তালেবান পাকিস্তান কাজ করে যাচ্ছে। পাকিস্তানের মাথা ব্যথা যে তাদের একটা অংশ আলাদা করে নিয়ে তারা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাচ্ছে, কিন্তু তেহরিকি তালেবান পাকিস্তান পুরো অঞ্চলেই অত্যন্ত প্রভাবশালী একটা সশস্ত্র গোষ্ঠী হয়ে উঠেছে, একটা জঙ্গি সংগঠন হয়ে উঠেছে, চরমপন্থী গোষ্ঠী হয়ে উঠেছে। তার কারণ তারা এই যেই উদ্দেশ্য নিয়ে তারা, সেই জন্য
বাংলাদেশের তরুণেরাও কিন্তু এই তাহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে যোগ দিতে, মানে তাদের পক্ষ হয়ে যুদ্ধ লড়তে পাকিস্তান যাচ্ছে। এবং এবছরই সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী এর আগেও অভিযান চালিয়ে তেহরিকি তালেবানের পাকিস্তানের টিটিপির যোদ্ধাদেরকে হত্যা করার পর সেখানেও আরেক বাংলাদেশি তরুণ বেরিয়ে এসেছিলেন। বুঝতে বাকি থাকে না যে ইসলামাবাদ যখন অশান্ত, দিল্লি যখন অশান্ত, তখন ঢাকা শান্ত থাকা মুশকিল। এই পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে পড়ছে। দিল্লির ঘটনাটি দেখুন, দিল্লি এবার খুব রোয়েশ হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে, কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতে এ ধরনের সন্ত্রাসী হামলা কমে এসেছিল। এবং পেহেলগাম কাণ্ডের পর মে মাসে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিহত হওয়ার পর ভারত অপারেশন সিন্দুর পরিচালনা করলো, এবং করবার পর তারা বলল এটা স্থগিত করা হলো। এরপর আবারও যদি তার ভূমিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ চালায় তাহলে তারা আবারও পাকিস্তানে আক্রমণ চালাবে। তার মানে এখন যদি ভারত বলে যে পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত বা পাকিস্তানের সমর্থিত কোনো গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত, তাহলে তাদেরকে এখন আবার পাকিস্তানে হামলার চাপে পড়তে হবে, মানে ভারত সরকারকে চাপে পড়তে হবে। এই কথাটা বলেও অনেকে বলছেন যে সেজন্যই হয়তো ভারত বেশ সাবধানে প্রতিক্রিয়া জানাচ্ছে। ভারতে এমন কথাও বলা হচ্ছে যে এই গাড়িটির সিএনজি পাইপ বিস্ফোরিত হয়ে এত বড় বিস্ফোরণের ঘটনাটি ঘটলো কিনা। আশপাশের প্রত্যক্ষদর্শীরা বিবিসি লিখছে তাদেরকে এবং পুলিশকে জানিয়েছে যে এত বড় বিস্ফোরণের আওয়াজ তারা এর আগে কখনো শোনেননি। কিন্তু মেট্রো রেলের কাছে, মানে ভারতের লালকেল্লার মেট্রো রেলের কাছে, বাণিজ্যিক এলাকা চাঁদনি চকের কাছে এমন একটা জনবহুল এলাকায় সত্যি বিস্ফোরিত হয়ে গেল একটা, সব দিকই খতিয়ে দেখছে। এই গাড়ির সঙ্গে কোনো বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল কিনা সে খবরও নেওয়া হচ্ছে, এবং কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা সব পরীক্ষা নিরীক্ষা করে একেবারে শতভাগ নিশ্চিত হয়ে তবে ভারত এবার প্রতিক্রিয়া জানাতে চাচ্ছে। কিন্তু যেসব তথ্য বেরিয়ে আসছে, মঙ্গলবার সকালে তদন্তকারীরা অবশ্য জানিয়েছেন যে সোমবারের ওই দুর্ঘটনাস্থল থেকে তারা এরই মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট থাকার প্রমাণ পেয়েছেন। অ্যামোনিয়াম নাইট্রেট এই বিস্ফোরকটি, এই রাসায়নিকটি বিপুল পরিমাণে প্রায় 2900 কেজি, মানে প্রায় 3000 কেজির মতো অ্যামোনিয়াম নাইট্রেট সোমবার সকালে, মানে যেদিন দিল্লিতে এই হামলার ঘটনা সেদিন সকালে দিল্লির উপকণ্ঠে হরিয়ানার কাছে ফরিদাবাদ নামক এলাকায় পুলিশ অভিযান চালিয়েছিল আরেক ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জেরে। এই 3 ডাক্তারই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী 2 সংগঠন জৈশে মোহাম্মদ আর আনসার গাজওয়াতুল হিন্দ, এই 2 সংগঠনের সঙ্গে জড়িত। এই জৈশে মোহাম্মদ, আনসার গাজওয়াতুল হিন্দ মানে আবারও কাশ্মীর কানেকশন, কাশ্মীর সংযোগ, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর দ্বারা এই হামলা ঘটেছে, নানা রকম জোরালো চিহ্ন দিল্লিতে পাওয়া যাচ্ছে। দেখেন, দিল্লিতে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছে গাড়িটি কার, সেই খোঁজ করতে গিয়ে এটাও বেরিয়ে এসেছে যে গাড়িটি আবার পুলওয়ামা, কাশ্মীরের পুলওয়ামা এলাকার এক চিকিৎসকের কাছে মাত্রই হস্তান্তর করেছিলেন, যিনি বিক্রি করেছেন তিনি। দেখেন, পুলওয়ামা হচ্ছে 2019 সালে সর্বশেষ যেখানে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জৈশে মোহাম্মদ বড় ধরনের হামলা পরিচালনা করেছিল। তো তখন সেই পুলওয়ামাতে এক আত্মঘাতী বোমা হামলায়, জৈশে মোহাম্মদের হামলাকারীর আত্মঘাতী বোমা হামলায় তখন কনভয় যাচ্ছিল, গাড়িবহর যাচ্ছিল নিরাপত্তা কর্মীদের, এবং 40 জনের বেশি পুলিশ কিন্তু সে সময় নিহত হয়েছিলেন। একটা জৈশে মোহাম্মদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলার ঘটনা ওই পুলওয়ামা কানেকশনের সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট করা যায়। এবং অনেক বিশ্লেষকের সন্দেহ যে ফরিদাবাদে জৈশে মোহাম্মদ এবং আল কায়েদার সাথে সম্পর্কিত কাশ্মীরের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আনসার গাজওয়াতুল হিন্দের সঙ্গে সম্পর্কিত যে 2জন ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে, হয়তো দিল্লির এই গাড়ির মালিক ওই গ্রুপের সঙ্গেই সংশ্লিষ্ট ছিলেন, এবং তার সহযোগীরা গ্রেফতার হয়ে যাওয়ার পর আতঙ্কে তিনি দিল্লিতে এই চাঁদনি চক এলাকার কাছে লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে এমন একটা জনবহুল জায়গায় এসে আত্মঘাতী গাড়ির বিস্ফোরণটি ঘটিয়েছেন। ভারত পাকিস্তান দুদেশকেই
এই হামলাগুলোর ঘটনাকে কোন গোষ্ঠী করেছে সেটা চিহ্নিত করার মাত্র কিন্তু সামরিক অভিযানে যেতে হবে। পরিস্থিতি এতটাই অশান্ত, একদিকে যেমন পাকিস্তান টিটিপি এই হামলা চালানোর দায়িত্ব স্বীকার করার পর নিশ্চিতভাবেই আফগানিস্তানে আরো বেশি হামলা চালাবে, এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আরিফ বলছেন যে তার মানে আফগানিস্তান এখন আর শুধু সীমান্ত এলাকায়, খাইবার পাখতুনখোয়া বা বেলুচের সীমান্ত এলাকায় হামলা চালাচ্ছে না, তারা এখন আমাদের শহরে ঢুকে পড়েছে। তারা বলছে সিটিজ অ্যাট ওয়ার, আওয়ার সিটিজ অ্যাট ওয়ার, আমাদের শহরগুলোতে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু আফগান তালেবান সরকার তো দীর্ঘ সময় ধরে এই অভিযোগটাই করে আসছে যে পাকিস্তান কি করে তার কাবুল, কান্দাহার সহ তার শহরগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং আফগানিস্তান এই উত্তর দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। তার মানে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছিল গত কয়েক সপ্তাহ ধরে, সেটা ভেস্তে গেল এবং এই লড়াই আরো জোরদার হবে, তীব্র হবে। অন্যদিকে ভারত পাকিস্তান যুদ্ধ মে মাসে যখন থামলো, তখন দুতরফেই বলা হলো যে এই যুদ্ধ স্থগিত হলো, এই যুদ্ধ সহজে থামবে না। আর পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ফেব্রুয়ারিতে তার সেই বিখ্যাত উক্তি করে কিন্তু প্রথম ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি করলেন, যখন তিনি বললেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের জন্য জাগুলার ভেইনের মতো, মানে তার ধমনীর অংশ, এবং এত গুরুত্বপূর্ণ এক ধমনী, যেই ধমনী উদ্ধারের জন্য প্রয়োজনে পাকিস্তান আরো 10 বার যুদ্ধ করবে। এরপর মে মাসের যুদ্ধটা যখন থামলো, আসিম মুনির বলছেন ট্রাম্পের মধ্যস্থতায়, মোদি বলছেন কখনো ট্রাম্পের মধ্যস্থতার কোনো ঘটনাই ঘটেনি, যাই ঘটে থাকুক না কেন, যখন থামলো দুপক্ষই বললো এই ঘটনা শুধু স্থগিত করা হয়েছে। আর পাকিস্তানের তরফে তখন পাকিস্তানের সেনাবাহিনীর যে আইএসপিআর জনসংযোগ পরিদপ্তর, তার প্রধান তখন সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন, এক, আসিম মুনির যে কথা বলেছেন কাশ্মীর বিষয়ে তিনি সেটা বিশ্বাস করেন যে কাশ্মীর পাকিস্তানকে উদ্ধার করতে হবে তার এই ধমনীকে। অন্যদিকে ওই আইএসপিআর পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের প্রধান আরেকটা কথা বললেন গুরুত্বের সঙ্গে, তিনি বললেন এরপর পাকিস্তান ভারতের আরো ভেতরে গিয়ে হামলা করবে। চরম সীমায় পৌঁছেছে ভারত, তার সামরিক কৌশলে পরিবর্তন এনেছে, তার ইস্টার্ন কমান্ড পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে, সম্প্রতি তো ঘাঁটি তারা নতুন করে তৈরি করতে যাচ্ছে, এমন খবরও বেরিয়ে এসেছে। মানে পূর্ব দিক থেকে পাকিস্তান যখন বলছে এর পরের বার তারা হামলা করবে, তখন থেকে ভারতের উদ্বেগের কারণ হচ্ছে 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ঘন ঘন আসা যাওয়া করছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তারা নিয়মিত অবারিতভাবে বাংলাদেশে আসা যাওয়া করছেন, এবং এখনো পাকিস্তানের নৌবাহিনীর প্রধান বাংলাদেশ সফর করছেন। এই অবস্থায় ভারতের উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এসে ভারতের কোনো একটা শহরে যে কোনো পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর জন্য হামলা চালানোর সুযোগ তৈরি করে দেবে পাকিস্তান, এটা হচ্ছে তাদের আশঙ্কা, তাদের সন্দেহ। এবং তখনই কিন্তু পাকিস্তান বলে রেখেছিল যে ভারতের অনেক ভেতরে গিয়ে, মানে কাশ্মীর অঞ্চলে হামলা হবে না, কারণ মোদী সরকারের আমলে এর আগে কখনো কোনো শহরে হামলা ঘটেনি। দেখেনি যে দিল্লি আর ইসলামাবাদ 2 শহরে পরপর হামলা এবং পাকিস্তানের ঘোষণা করা আওয়ার সিটিজ অ্যাট ওয়ার, আমাদের শহরগুলো যুদ্ধে জড়িয়ে পড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির ভারতকে কিন্তু এটাই হুঁশিয়ার উচ্চারণ করে বলেছিলেন যে এরপর পূর্ব দিক থেকে তারা ঢুকবেন, মানে তাদের নতুন বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা ঢুকবেন, এবং তিনি বলে রেখেছিলেন যে এরপর ভারতের অনেক ভেতরে হামলার ঘটনা ঘটবে। ভারতের একেবারে প্রাণে গিয়ে হামলার ঘটনা ঘটেছে, একেবারে প্রাণ কেন্দ্রে গিয়ে হামলা। পাকিস্তান সাম্প্রতিক সময়ে ভারত যে আফগান তালেবান সরকারের সঙ্গে প্রকাশ্য মিত্রতা তৈরিতে উদ্গ্রীব হয়ে উঠেছে এবং আফগান পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের নিরাপত্তা
নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে যেহেতু তালেবান সরকার নিষিদ্ধ, সেই অবস্থায় আফগান পররাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরে ভারত নিয়ে গেছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলাপ করেছেন, ওই দেশে ব্যবসা বাড়ানোর বিষয়ে আলাপ হয়েছে, আফগানিস্তানে পূর্ণাঙ্গ দূতাবাস তৈরির বিষয়ে আলাপ হয়েছে। পাকিস্তান আফগান তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরির এই প্রচেষ্টাকে সরাসরি পাকিস্তানকে বিপদগ্রস্ত করার উদ্যোগ হিসেবে দেখে। পাকিস্তান দেখে একে এই হিসাবে যে পাকিস্তানের যেহেতু শত্রু আফগান তালেবান সরকার, তাই ভারত এমন একটি সরকারের সঙ্গে মিত্রতা স্থাপনে এতটা আগ্রহী হয়ে উঠেছে। কাজেই এই পুরো অঞ্চলে কাশ্মীর, খাইবার পাখতুনখোয়া কিংবা তাহরিকে তালেবান পাকিস্তানের যে প্রভাব, জৈশ-ই মোহাম্মদ, আনসার গাজওয়াতুল হিন্দের মতো আল কায়েদা সমর্থিত সংগঠনগুলোর যে ধরনের কার্যক্রম, এগুলোর নেটওয়ার্ক পুরো অঞ্চল জুড়েই বিস্তৃত। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন। যাই কিছুই ঘটুক না কেন, ভারতের গণমাধ্যম দোষ চাপানোর চেষ্টা করে থাকে, এমন কথা বিশ্বাসের কোনো কারণ নাই। কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ সেগুলো বিশ্বাস করবে না। ভারত সরকার একে নাশকতা বললেও কে বা কারা এখনো দায়ী করেনি। কাজেই কোন সংবাদ মাধ্যম বাংলাদেশকে দায়ী করে বসলেন, নাকি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একরকমের নিজ উদ্যোগেই এ ধরনের আওয়ামী লীগের সঙ্গে আলোচনার টেবিলে ফেরা? কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেকে কখনোই স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে চায়নি বা পারে। লীগকে নিষিদ্ধ করা মানেই হচ্ছে বিএনপির জন্য উন্মুক্ত রাস্তা, ক্ষমতার রাস্তা। কিন্তু রাজনীতিতে যতবার এরকম বন্দোবস্ত হয়েছে ততবারই দেখা গেছে যে বিএনপি জামায়াতের কৌশলগত খেলার একটা গুটি। একদিকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়ে প্রতিশোধের রাজনীতি করছে, অন্যদিকে ইউনূস জামায়াত জোটের চাপে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলেছে। তারা ভেবেছিল যে তারেক জিয়ার সঙ্গে ইউনূস বৈঠক করেছে মানে ক্ষমতা মনে হয় বিএনপিকে দিয়ে দিয়েছে। কিন্তু এতদিন পরে এসে বোঝা গেছে যে ক্ষমতা তো অনেক দূরে, ক্ষমতা এত সোজা নয়। বিএনপির পক্ষে 17 বছর রাজনীতি করে বা 17 বছর রাজনীতি করে আওয়ামী লীগকে টলানো সম্ভব হয়নি। আপনার কি মনে হয় এই ইউনূসের মতো এত ক্ষমতাবান একটি শক্তিকে, অরাজনৈতিক শক্তিকে বিএনপি ক্ষমতা থেকে নামাতে পারবে? প্রশ্নই আসে না। এরই মধ্যে যখন বিএনপির মধ্যকার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, যখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না জামায়াতের আপত্তির কারণে, তখন মির্জা ফখরুলের মুখ ফসকে বেরিয়ে এলো আর এই প্রতিশ্রুতি কেবল মিথ্যে নয়, রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়। বিএনপির এই অবস্থার পেছনে মূলত 3টি কারণ। প্রথমত, দলটি সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে। যাদের হাতে এখন মাঠের নিয়ন্ত্রণ তারা মূলত জামায়াতের পুরনো কর্মী কিংবা জামায়াত ছাত্র শিবির ঘরানার সংগঠক। দ্বিতীয়ত, বিদেশি পৃষ্ঠপোষক ইউনূস মহাজন এবং তার আন্তর্জাতিক বন্ধুদের প্রভাবে বিএনপির ভেতরকার সিদ্ধান্তগুলো এখন আর দলের হাতে নেই। তৃতীয়ত, ফখরুল ইসলাম নিজেই নেতৃত্ব সংকটে ভুগছেন, দলে তার প্রভাব আগের মতো নেই। আর তার সবচেয়ে বড় শিকার এই বিএনপির এই ভয়ঙ্কর সন্ত্রাসের। জুলাইয়ের পর সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়। এগুলোর অধিকাংশই ছিল কাল্পনিক বা সাজানো অভিযোগ, যেগুলোর ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো সঠিক তদন্তই হয়নি। এই প্রেক্ষাপটে ফখরুল ইসলামের স্বীকারোক্তি আসলে এক ভয়াবহ সত্যকে উন্মোচন করেছে। মামলা করার পেছনে বিএনপির উদ্দেশ্য ছিল আতঙ্কিত আছে, তারই প্রমাণ মিলেছে এই 2 দিনের অ্যাক্টিভিটি দেখে। কেন? মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনূস বুঝতে পেরেছে 13ই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে, আমার পতন 100%, কেউ ঠেকাতে পারবে না আমার পতন। হয়তোবা তারা জড়ো হয়ে যমুনা ঘেরাও করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে। সে কারণে ডক্টর ইউনূস এখন নতুন একটি পন্থা অবলম্বন করছে এবং যারা ডক্টর ইউনূস গঙ্গের সিন্ডিকেট তাদেরকেও সে বিষয়ে অবগত করা হয়েছে এই কিছুদিন। তারা এখন কি করছে? নতুন নাটক সাজাচ্ছে। তারা নিজেরাই তাদের কর্মী দিয়ে বাস পুড়িয়ে দিচ্ছে এবং তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এগুলা করে তারা বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলছে এগুলো সকল কিছুই আওয়ামী লীগ করছে এবং আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে এবং তারা তাদের লোককে ধরে তারা বলছে এরা হচ্ছে আওয়ামী লীগের কর্মী। আবার এদেরকে দিয়ে স্বীকারোক্তিও দেওয়াচ্ছে। এগুলা কেন করা হচ্ছে? এগুলো করার মেইন কারণ হচ্ছে এখন এমনভাবে
জনগণের কাছে আওয়ামী লীগকে খারাপ করা হবে, যাতে 13ই নভেম্বর আওয়ামী লীগ যখন রাজপথে নেমে লকডাউন কর্মসূচি পালন করবে তখন আওয়ামী লীগের উপর গুলি করলো বা অনেক বেশি দমন নিপীড়ন করলো ওইটা জায়েজ করা যায়। কিন্তু এখন আর তো জনগণকে এই ধরনের টেকনিক খাটিয়ে গুমরা করা যাবে না। জনগণ এখন সকল কিছুই বুঝে যে তোমরা নিজেরা সকল কিছু করে আওয়ামী লীগের উপর দোষটা পাচ্ছ। এই 5 আগস্টের আগের সময়গুলো জনগণের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তখনও কিন্তু তোমরা তোমাদের নিজেদের মানুষকে গুলি করে মেরে ছাত্রলীগের উপর, পুলিশের উপর দোষ চাপিয়েছিল। আবু সাইদ মারা গিয়েছিল পাথর নিক্ষেপের ফলে মাথার রক্তক্ষরণে। তোমরা বলেছিলা পুলিশ গুলি করেছে, সেই কারণে মারা গিয়েছে। আবু সাইদকে কে গুলি করেছে, কোথায় থেকে মেরেছে, সেটার কোনো এখনো প্রমাণ মিলেনি। কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আবু সাইদ 7.62 বুলেটের আঘাতে মারা গিয়েছিল। এই 7.62 দিয়ে কে ফায়ার করেছিল সেটারও কিন্তু কোনো তদন্ত হয়নি। আবু সাইদ মুগ্ধকে মেরেছ তোমরা, দুজনকে মেরে তোমরা এই শেখ হাসিনার উপর দোষ চাপিয়েছিল, প্রশাসনের উপর দোষ চাপিয়েছিল। এইরকম অসংখ্য মানুষকে তোমরা মেরে আন্দোলনটা চাঙ্গা করেছো। এখনো সেম দেশের জানমালের ক্ষতি করছো, নিজেদের কার্যালয়ে ককটেল হামলা করছো এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংসেরও পাইতারা করছো। সকল কিছু আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য এবং জনগণকে আওয়ামী লীগের উপর আবার খেপিয়ে তোলার জন্য। কিন্তু জনগণ আর আওয়ামী লীগের উপর খেপবে না, বরং তোমাদের উপর খেপে আছে। আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে তারা 13ই নভেম্বর রাজপথে নেমে তোমাদের এই সকল মেটিকুলাস ডিজাইনের জবাব দিবে। 5 আগস্টেরটারও জবাব দিবে, এখন যেগুলো করছো তারও জবাব দিবে। অলরেডি জনগণ প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের সাথে নামার জন্য। শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারে সাধারণ জনগণ একত্রতা হয়ে এখন আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে। রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, সিএনজিওয়ালা বলেন, বাস ড্রাইভার বলেন, ট্রাক ড্রাইভার বলেন এবং কৃষক যারাই বলেন এবং যত কর্মচারী আছে সকলেই সেদিন লকডাউন পালন করবে এবং আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে। এই ডক্টর ইউনূস সরকার তাদেরকে ঠেকানোর কোনো ক্ষমতা রাখে না এবং ঠেকাতেও পারবে না। সেটা অলরেডি প্রুভ হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের এই ভয়ের কারণে। ডক্টর ইউনূস সে কারণে পুলিশকে বিশ্বাস করতে পারছে না, ডক্টর ইউনূস সে কারণে সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না। সে কারণে তারা আসিফ মাহমুদের পার্সোনাল যে রক্ষী বাহিনী আছে, ট্রেনিং দিয়েছে, তাদেরকে সিভিলে নামানোর পরিকল্পনা করছে, তাদেরকে দিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা করছে। কিন্তু সেটাও ব্যর্থ হবে, কারণ এত হাজার হাজার লক্ষ মানুষকে মারা সম্ভব না। আর আওয়ামী লীগ নিজের মানুষকে মেরে তোমাদের উপর দোষ চাপাবে না। আওয়ামী লীগ রাজপথে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে জয়লাভ করবে। আর আওয়ামী লীগের পাশে আছে বাংলাদেশের জনগণ। সেটা আবারও প্রমাণিত হয়ে যাবে 13ই নভেম্বর। তোমরা যতই মেটিকুলাস ডিজাইন করো, যতই পরিকল্পনা করো, কোনো লাভ হবে না। একবার ব্রেনওয়াশ করেছে জনগণকে, বারবার ব্রেনওয়াশ করতে পারবে না। নিজেরা আক্রমণ করবা, নিজেদের মানুষকে মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপাবা, এটা বারবার হতে দেওয়া হবে না। তোমরা বিভিন্ন জায়গায় 5 আগস্টের আগে সরকারি অবকাঠামো ধ্বংস করে দিয়েছো, বিভিন্ন জায়গায় সরকারি অবকাঠামোতে আগুন লাগিয়ে দিয়েছো, পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছো। এটা জনগণ ভুলে নাই। তোমরা কত নৃশংস হতে পারো, কত জঙ্গি বা তোমরা সৃষ্টি করতে পারো বাংলাদেশের মধ্যে, সেটা বাংলাদেশের মানুষ জানে। তোমরা এই ধরনের আচরণ করে যদি আবার আওয়ামী লীগের উপর দোষ চাপাতে চাও, জনগণই তার পাল্টা জবাব দিবে আওয়ামী লীগের সাথে হয়ে। অলরেডি জনগণ আওয়ামী লীগের সাথে আছে এবং পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। শেখ হাসিনার নামে 13ই নভেম্বর মিথ্যা কোনো রায় দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে। তার অলরেডি তোমরা সিমডম দেখতে শুরু করে দিয়েছো। আওয়ামী লীগ রাজপথে প্রত্যেক জায়গায় বিশাল বড় বড় শোডাউন দিচ্ছে, বিশাল বড় বড় মিছিল করছে, কিন্তু জনগণের দুর্ভোগ করছে না, টায়ার পড়াচ্ছে না, কোনো জায়গায় বাস আগুন দিচ্ছে না, ককটেল বিস্ফোরণ করছে না। বরং আওয়ামী লীগের এই লকডাউনকে এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে, বিক্ষোভ মিছিলকে তোমরা অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য, অন্য দিকে ডাইভার্ট করার জন্য তোমরা নিজেরাই বাস আগুন দিচ্ছ, ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগের দোষ দিচ্ছ। এগুলো এখন আশা করছি জনগণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই আর কিছুদিন ধৈর্য ধরেন, তাদের এরকম প্রপাগান্ডা চলতেই থাকবে, তারা এইরকম কর্মকাণ্ড করতেই থাকবে, তারা তাদের কাজ করুক। আওয়ামী লীগের কর্মী যারা আছেন আপনারা আপনাদের কাজে ফোকাস দেন। আপনারা সকলে একত্রিত হয়ে, সংগঠিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কিভাবে রাজপথে নামবেন, কিভাবে লকডাউন কর্মসূচি পালন করবেন সেদিকে আপনারা নজর দেন। একটা জিনিস মাথায় রাখবেন, নতুন কেউ যদি আপনাদের কাছ থেকে কোথায় আপনারা থাকবেন, প্রোগ্রাম কোথায় হবে, কোনো লোকেশন জানতে চাই, সে যতই কাছের হোক তাদেরকে লোকেশন বলবেন না। আপনারা আপনাদের গ্রুপ আকারে তাদের সাথে কথোপকথন করেন। নতুন কাউকে গ্রুপ থেকে অ্যাডও করবেন না, আবার কাউকে গ্রুপ থেকে বাহিরও করবেন না। একান্ত কোনো যদি গুরুত্বপূর্ণ আপনাদের কথা থেকেই থাকে, তারা কি করবেন, পার্সোনালি ভাবে কারোর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কারণ এই রাজাকারের নাতিপুতিরা ওত পেতে আছে। এই অনেক পুলিশ প্রশাসন যারা রাজাকার নাতিপুতিদের সাহায্য করছে, তারাও ওত পেতে আছে আপনাদেরকে ধরার জন্য। আপনারা 13 নভেম্বর আগে কেউ
ধরা খাবেন না, ওইভাবেই আপনাদের চলাফেরা করতে হবে। কারণ ইতিমধ্যে অনেক নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে তারা জেলে প্রেরণ করেছে। অন্তত রাজপথে নেমে যুদ্ধ করার সময় অ্যারেস্ট হলো মনে দুঃখ থাকবে না, কিন্তু 13 নভেম্বর আগে যদি আপনাদের কিছু ভুলের কারণে কোনো কিছু লিক হয়ে যায় বা আপনারা অ্যারেস্ট হয়ে যান, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। অলরেডি 30 থেকে 35 জন যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মাধ্যমে অনেক কিছু জানতে পেরে গিয়েছে এই পুলিশ। তারা নাকি 1 লক্ষ বেলুন নাকি ঢাকার মধ্যে আকাশে ছাড়া হবে, সেটা পুলিশকে জানিয়ে দিয়েছে, আরো কিছু তথ্য লিক করে দিয়েছে। তাই আরো অনেক কিছু হয়তো তথ্য পুলিশ জানার জন্য আওয়ামী লীগের অনেক কর্মীকে গ্রেপ্তার করতে চাইবে। আপনারা আপনাদের ভুলের কারণে অ্যারেস্ট হলে এই সকল তথ্য হয়তো লিক হয়ে যেতে পারে। তাই এখন কোনো ভুল করা চলবে না, অনেক সিকিউরিটি মেনে আপনাদের কাজ করতে হবে, অনেক সাবধানে কাজ করতে হবে। কোনো মনের কথা কাউকে এখন শেয়ার করবেন না, লোকেশন শেয়ার করবেন না, এবং কি হতে পারে আপনি অনেক কিছু জানলেও খুব কাছের বন্ধু হলেও শেয়ার করবেন না। তাকে বলবেন সেদিনই তুই ওই জায়গায় আসলে সেদিনই রাজপথে আমরা দেখতে পাবি কি হবে। এটাই হচ্ছে আপনাদের মেইন এজেন্ডা হওয়া দরকার। আমি মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি, সে কারণে চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল আবার বুক ফুলিয়ে রাজনীতি করুক এবং জনগণই ম্যান্ডেট দিবে আগামী থেকে সরকার গঠন করবে। সে কারণে আমি চাই আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। সেই কারণে আপনাদেরকে এই কথাগুলো বলা। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, আমার কোনো এখানে ব্যক্তিগত এজেন্ডাও নাই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকা মানে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্স থাকা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকা মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ। তারা প্রাণান্ত চেষ্টা করছেন আওয়ামী লীগের নাম মুছে দেওয়ার জন্য। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক, তিনি আর ভারত থেকে আসতে পারবেন না। তারপর বাংলাদেশে আগামী 20 বছর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না, আওয়ামী লীগের সরে উচ্চারণ করার লোক থাকবেন। এই যে ন্যারেটিভগুলো গত 14 মাস ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে করে আরও আওয়ামী লীগের যে সম্ভাব্যতা কিংবা আওয়ামী লীগের যে নেতিবাচক দিক কিংবা শেখ হাসিনার ভীতি, তার বাংলাদেশে ঢুকে পড়ার আতঙ্ক, সেটা টুস করে হোক, ফুস করে হোক, হেলিকপ্টারে ঠস করে হোক, এটা ক্রমশ বেড়ে যাচ্ছে। আওয়ামী লীগের যে কোনো একটা নেতা বক্তব্য দিক, সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। হয়তো সেই বক্তব্যের আগা নেই, মাথা নেই, কোনো প্রয়োজন নেই, অথবা দেখা যাচ্ছে যে আমি নাম বললাম না, সেদিন দেখলাম যে আওয়ামী লীগের এক নেতা সাক্ষাৎকার দিচ্ছেন আরেকটা ইউটিউবের সঙ্গে। তো সেই ইউটিউবের সঙ্গে যে সাক্ষাৎকার দিচ্ছে, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সেই নেতা ড্রাঙ্কার, মদ খেয়েছেন, মদ খেয়ে পুরো মাতাল, তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে কথা বলতে হয় সেটা তিনি ভুলে যাচ্ছেন, কাচুমাচু করছেন। তারপর শেষে ওখানে বসে তিনি থ্রেট দিচ্ছেন, এটা করব, ওটা করব, সেই সারা ঢাকা শহর লকডাউন করে দিয়ে শেষ করে দেব। তো এই কথা শুনে আমরা সবাই ভয় থরথর করে কাঁপছি। সে আব্দুর রশিদের সে বিখ্যাত কথার মতো, লোকটা শুধু করতে বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতে ঘরে। এখন আওয়ামী লীগের যে যাই বলুক না কেন, যেখান থেকে বলুক, সেটা ছাত্রলীগের একজন নেতা বলুন, আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী, যেমন কয়েকজন মন্ত্রীকে আমি দেখলাম লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন। তো এর মধ্যে একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, ছাত্রলীগের নেতা ছিলেন, তো তিনি বক্তব্য দিচ্ছেন। স্পষ্টতই বোঝা যাচ্ছিল তিনি অসুস্থ, একেবারে অসুস্থ অবস্থায় বক্তব্য দিচ্ছেন, এবং সেই লন্ডন থেকে তার সেই বক্তব্য সেটাও সামাজিক মাধ্যমে ভাইরাল। তিনি সেখান থেকে হুমকি দিচ্ছেন, 13 তারিখে এটা করব, ওটা করব, আর আমরা সবাই বাংলাদেশে বসে ভয় পাচ্ছি, সিরিয়াসলি ভয় পাচ্ছি। আর এখন শেখ হাসিনা তো যে পর্যায়ে চলে গেছেন, তিনি সেই প্রথম দিকে যেমন দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনেক কথাবার্তা বলতেন, তারপরে বাংলাদেশ থেকে যে কোনো লোকই তার সাথে কথা বলতে পারত। এরপর সেই সকল আবার কথাবার্তা ভাইরাল করার জন্য যারা কথা বললেন তারাও অনেক সময় এই কাজ করতেন, আবার অনেকে সেই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা নিজেই সেই জিনিসগুলো ভাইরাল করে দিয়েছেন। তো গত সেই 14 মাসের মধ্যে প্রথম 6-7 মাস সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাগুলো বলেছেন, এইগুলো বলতে গেলে তার যে আবহমান বাংলার যে স্বাভাবিক চরিত্র, যেটা শেখ হাসিনার ইউজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেটাই তিনি আগে এইভাবে কথাবার্তা বলেছেন। কিন্তু লক্ষ্য করবেন যে গত সেই 4-5 মাস ধরে
তার মধ্যে যে ম্যাচুরিটি চলে এসেছে, তিনি এখন আর যার তার সঙ্গে কথা বলছেন না। দ্বিতীয়ত, তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে, সেই গণমাধ্যমের সঙ্গে তার যে সাক্ষাৎকার, এতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের নিকটও সহজলভ্য নন। এটি গণমাধ্যম, তাও আবার ইন্ডিপেন্ডেন্ট, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্টের মতো গণমাধ্যম, কিংবা ধরুন এপির মতো গণমাধ্যম, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো গণমাধ্যম, তারা শেখ হাসিনার কাছে একটা সাক্ষাৎকারের জন্য অ্যাপ্লাই করছেন, ইমেইলে অ্যাপ্লাই করছেন, প্রশ্ন পাঠাচ্ছেন, আবার সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনা দিচ্ছেন, আবার সেই প্রশ্নের উত্তর পাওয়ার পর কাউন্টার প্রশ্ন যাচ্ছে। তাহলে চিন্তা করুন যে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সেই এপির মতো প্রতিষ্ঠানকে অন্ততপক্ষে 1 সপ্তাহ, মোর দেন 1 সপ্তাহ কন্টিনিউ